আচ্ছা, আমাদের আজকে যে চ্যাপ্টারটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর কনসাইনমেন্ট। কনসাইনমেন্টের কনসেপ্টটা আমাদের কাছে মোটামুটি নতুনই। হুম। তো কনসাইনমেন্টের কনসেপ্টটা আগে একটু ক্লিয়ার হওয়া দরকার। কনসাইনমেন্ট জিনিসটা আসলে কি? তো কনসাইনমেন্ট জিনিসটা হচ্ছে মানে একজন কনসাইনর, এখানে দুইটা পার্টি, একটা হচ্ছে কনসাইনর আর একটা হচ্ছে কনসাইনি। অর্থাৎ যে হচ্ছে পণ্যটা পাঠাবে সে হচ্ছে কনসাইনর, আর যার কাছে পাঠাবে সে হচ্ছে কনসাইনি। কনসাইনর কনসাইনির কাছে কিছু পণ্য পাঠায়, এই পণ্যগুলা কনসাইনি কি করে, কমিশনের বিনিময়ে সেল করে দেয়। কিন্তু আলটিমেটলি কনসাইনর হচ্ছে কনসাইনির কাছে পণ্যটা কিন্তু সেল করে না। কনসাইনি হচ্ছে কনসাইনরের কমিশন এজেন্ট হিসেবে কাজ করে। এটা অনেকটা সেলের মতো হলেও এটা আসলে সেল না। সেল আর কনসাইনমেন্টের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা হলো সেল হওয়ার সাথে সাথে মালিকানা পরিবর্তন হয়ে যায়। সেল হওয়ার সাথে সাথে মালিকানা সেলারের কাছ থেকে পারচেজারের কাছে চলে যায়। কিন্তু কনসাইনমেন্টের মাধ্যমে ট্রান্সফার হয় ঠিকই, কিন্তু মালিকানাটা ট্রান্সফার হয় না। কনসাইনমেন্টের মাধ্যমেও গুডসটা হচ্ছে ট্রান্সফার হয়, কনসাইনরের কাছে কনসাইনিতে ট্রান্সফার হয়, বাট এখানে মালিকানাটা ট্রান্সফার হয় না। আমরা জানি সেলের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট যদি সেলের ক্ষেত্রে যদি 2 লাখ টাকা বা 5 লাখ বা 10 লাখ, যে অ্যামাউন্টই সেল করা হোক না কেন, পারচেজার যদি একটা টাকাও নগদে পরিশোধ না করে তারপরেও কিন্তু মালিকানাটা কার চলে যায়, কার হাতে চলে যায়, পারচেজারের হাতে চলে যায়। মালিকানা তখন কিন্তু আর সেলারের কাছে থাকে না, মালিকানাটা সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, হোক সেটা বাকিতে হোক সেটা নগদে, যেভাবেই হোক না কেন। কিন্তু কনসাইনমেন্টের ক্ষেত্রে কনসাইনি অ্যাডভান্স কিছু পেমেন্ট করুক আর নাই না করুক, যেটাই হোক না কেন, কনসাইনর যখন পণ্যটা কনসাইনির কাছে পাঠায় সাথে সাথেই মালিকানা চেঞ্জ হয় না, ইভেন কখনোই কনসাইনির কাছে মালিকানা চলে যায় না। মালিকানাটা কার কাছে থাকে, কনসাইনরের কাছেই থাকে। শুধু কনসাইনির কাজ হচ্ছে সে কমিশনের বিনিময়ে পণ্যগুলা বিক্রি করে দিবে। এই হচ্ছে কনসাইনমেন্টের আমাদের মোটামুটি আলোচনা। তো কনসাইনমেন্টের যে ম্যাথ গুলো থাকবে, এই ম্যাথ গুলোতে আসলে এখানে আমাদের কি কি বিষয় কনসিডার করতে হবে। হ্যাঁ, তো কনসাইনমেন্ট আমরা এখানে জানলাম, কনসাইনমেন্ট বিজনেসে আমাদের দুইটা পার্টি, একটা হচ্ছে কনসাইনর আর একটা হচ্ছে কনসাইনি। তো এখানে আমাদের দুইটার যে আমাদের যে এখানে যে ট্রিটমেন্ট গুলো থাকবে, এই অ্যাকাউন্টিং যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট গুলো কনসাইনরের বইতেও দেখাতে হবে, আবার কনসাইনির বইতেও দেখাতে হবে। এখানে আমরা কনসাইনরকে সেলারের মতো বলতে পারি, যদিও সেলার না। আবার কনসাইনিকে আমরা পারচেজার বলতে পারি, যদিও সে পারচেজার না, বা কমিশন এজেন্ট যেটাই হোক তাকে বলতে পারি। তাহলে এখানে কনসাইনরের সাথে কনসাইনির একটা বিজনেস হবে। এখানে কনসাইনর তার পার্সপেক্টিভ থেকে কিছু অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করবে এবং কনসাইনি তার পার্সপেক্টিভ থেকে কিছু অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করবে। এগুলোই হচ্ছে আমরা কনসাইনমেন্ট বিজনেসে দেখব। তো এখন আমরা একটা ম্যাথে যদি চলে যাই, তো আমাদের এখানে প্রথম যে ম্যাথটা ছিল, এই ম্যাথটা হচ্ছে এখানে আমাদের কিছু, তো আগে একটু বলে নেই, সেটা হচ্ছে আমাদের কনসাইনমেন্টের ম্যাথ গুলোতে কোন জিনিসগুলো থাকবেই। হ্যাঁ, কোন জিনিসগুলো, যে ইনফরমেশন গুলো সাধারণত দেওয়া থাকেই আর কি, প্রায় সবগুলো কনসাইনমেন্টের প্রায় যে কোনো ম্যাথের মধ্যে এই ইনফরমেশন গুলো প্রায় অ্যাভেলেবল থাকবে। সেগুলো কি কি? তো প্রথমে এই শুরুতে বলা থাকবে যে কনসাইনর কনসাইনির কাছে এই পরিমাণ পণ্য এই রেটে পাঠাচ্ছে, হুম, অথবা সরাসরি একটা অ্যামাউন্ট বলে দিবে এই পরিমাণ টাকার পণ্য কনসাইনির কাছে পাঠানো হচ্ছে। আবার এমন থাকতে পারে যে কনসাইনরের কোনো খরচ, এখানে যত খরচ হবে সমস্ত খরচ বেয়ার করতে হবে অবশ্যই হচ্ছে কনসাইনরকে। কনসাইনি কোনো খরচ বেয়ার করবে না, কারণ তার যেহেতু মালিকানা হস্তান্তর হচ্ছে, সমস্ত খরচ বেয়ার করতে হবে কনসাইনরকে। কিন্তু কখনো কখনো কনসাইনি হচ্ছে কনসাইনরের হয়ে খরচ করে দিতে পারে, এই খরচগুলো এখানে অন্তর্ভুক্ত থাকতে পারে অঙ্কের মধ্যে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কনসাইনি হচ্ছে কিছু অ্যাডভান্স পেমেন্ট করতে পারে। যেমন যদি 2 লাখ টাকার পণ্য কনসাইনর পাঠায়, তো কনসাইনি এই 2 লাখ টাকার এগেনস্টে হয়তো 50,000 টাকা সে আগেই দিয়ে দিল, বাকি টাকা সে পণ্য বিক্রি করে দিবে, বিক্রি করার পরে দিবে। তো এখানে খরচ, যত খরচ হয় খরচগুলো আলটিমেটলি কনসাইনরই করার কথা, কিন্তু মাঝে মাঝে কনসাইনিও কিছু খরচ করতে পারে। তো এই খরচগুলো যখন কনসাইনরকে টাকা পেমেন্ট করবে ফাইনালি, তখন এই খরচগুলো বাদ দিতে হবে। আবার অ্যাডভান্স যে পেমেন্ট করবে এগুলোও ফাইনালি বাদ দিয়ে দেখাতে হবে, যেহেতু এই খরচগুলো কার করার কথা ছিল, কনসাইনরের কথা করার কথা ছিল।
আবার এখানে কনসাইনি যেহেতু কাজ করতেছে কমিশনের বিনিময়ে, সে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবে। তো এই কমিশনের ব্যাপারটাও আমাদের ম্যাথের মধ্যে মেনশন করা থাকবে। হুম। তো এই ইনফরমেশন গুলো আমাদের অঙ্কের মধ্যে থাকবে। তো আমাদের যে এখানে যে ম্যাথটা আছে, এই ম্যাথের মধ্যে আমাদের কি কি ইনফরমেশন আছে আমরা একটু দেখে নেই। এখানে প্রথমে বলা আছে আরেকটা ব্যাপার, এখানে অনেক সময় প্রোডাক্ট গুলো সেল হতে পারে বিভিন্ন ভাবে, সেল হতে পারে কস্ট প্রাইসে সেল হতে পারে। একটা প্রোডাক্টের অরিজিনাল যে কস্ট, এই কস্টে হচ্ছে কনসাইনির কাছে পণ্যগুলো পাঠানো হতে পারে। আবার হচ্ছে ইনভয়েস প্রাইসেও পাঠানো হতে পারে। ইনভয়েস প্রাইসটা সাধারণত কস্ট প্রাইসের চেয়ে বেশি থাকে। দেখা গেল কস্ট প্রাইস যদি এই অঙ্কের মধ্যে যেটা আছে, আমাদের ইন কস্ট প্রাইস হচ্ছে 250 টাকা পার ইউনিটের, কিন্তু ইনভয়েস প্রাইস দেখানো হচ্ছে 300 টাকা। তো কস্ট প্রাইস, সরাসরি কস্ট প্রাইসের যে ম্যাথ গুলো, ওই ম্যাথ গুলোর সাথে ইনভয়েস প্রাইসের ম্যাথ গুলোর একটু পার্থক্য আছে। তো এখানে পার্থক্যটা হচ্ছে এখানেই যে ওই প্রোডাক্টের অরিজিনাল কস্ট হচ্ছে 250 টাকা, কিন্তু আমি ইনভয়েসে দেখাইছি হচ্ছে 300 টাকা। এখানে আমরা প্রথমেই দেখি স্বস্তিক লিমিটেড ফরওয়ার্ডেড অন 1st January 2008 100 bicycle to Narendran and Kong to Delhi to be sold on behalf of the স্বস্তিক লিমিটেড। এখানে স্বস্তিক লিমিটেড নরিন্দন এন্ড কং এর কাছে পণ্য পাঠাইছে। তার মানে এখানে স্বস্তিক হচ্ছে আমাদের কনসাইনর, স্বস্তিক লিমিটেড, আর নারিন্দর এন্ড কং হচ্ছে আমাদের কনসাইনি। কত টাকা কি কি পাঠাইছে? 100 বাইসাইকেল পাঠাইছে। 100 বাইসাইকেল রেটটা এখানে বলা নাই, পরের লাইনে বলা আছে দ্য কস্ট অফ ওয়ান বাইসাইকেল ওয়াজ 250। প্রত্যেকটা বাইসাইকেলের কস্ট হচ্ছে 250 টাকা, কিন্তু ইনভয়েস প্রাইস দেওয়া আছে 300 টাকা। তো এখানে আমরা যেটা করব, আমাদের যে 100 বাইসাইকেলকে আমরা 300 দ্বারাই মাল্টিপ্লাই করব যখন হচ্ছে পণ্যটা পাঠানো হবে। ওই সময় আমরা 300 টাকা করেই কনসিডার করব। Shostik Limited incurred cost 100,000 on freight and insurance, received 1,000 as advance from Narendran and Com. বলছে স্বস্তিক লিমিটেড 1,000 টাকা খরচ করছে। খরচ তো স্বস্তিক লিমিটেডের করার কথা, এটা তো স্বাভাবিক ব্যাপার। তারপরে হচ্ছে রিসিপ্ট 10,000 as অ্যাডভান্স পেমেন্ট। নরিন্দর এন্ড কং অর্থাৎ কনসাইনির কাছ থেকে অ্যাডভান্স নেওয়া হয়েছে 10,000 টাকা। এই যে তার কাছে পণ্য পাঠানো হলো 100 ইউনিট, 100 ইউনিট 300 টাকা করে, কত 30,000 টাকা। 30,000 টাকার পণ্য যে পাঠানো হলো, এটার এগেইনস্টে 10,000 টাকা হচ্ছে অ্যাডভান্স নেওয়া হলো। নরিন্দর এন্ড কং পেইড 500 as octroi and carways as rent and 300 as insurance by 13 June 2008। এখানে নরিন্দর এন্ড কং হচ্ছে 500 টাকা ক্যারওয়েজ এবং 300 টাকা রেন্ট পেমেন্ট করছে। 400 টাকা রেন্ট এবং 300 টাকার হচ্ছে ইন্স্যুরেন্স পেমেন্ট করছে। এই যে নরিন্দর এন্ড কং 900-1200 টাকা পেমেন্ট করলো, এই পেমেন্টটা কিন্তু করার কথা ছিল কার? স্বস্তিক লিমিটেডের, তাই না? হ্যালো, বোঝা যাচ্ছে? হ্যাঁ শুনতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে এই পারছি। খরচটা কিন্তু করার কথা ছিল কার? স্বস্তিক লিমিটেড, তাই না? স্বস্তিক লিমিটেডের করার কথা ছিল না? হ্যাঁ কিন্তু এই খরচটা করছে কে? নরিন্দর এন্ড কং। নরেন্দ্র এন্ড কং, নরেন্দ্র and হ্যাঁ নরেন্দ্র এন্ড কং এই খরচটা এখন প্রাথমিক ভাবে করলেও এই খরচটা কিন্তু বেয়ার করবে কে? স্বস্তিক লিমিটেড। স্বস্তিক had disposal of 80 বাইসাইকেল ফর 25,000। ডিসপোজ মানে বিক্রি করছে, মানে হচ্ছে নরেন্দ্র কং বিক্রি করছে কত বাইসাইকেল? 800 বাইসাইকেল 2500 টাকা, 25,000 টাকায়। তাহলে নরেন্দ্র কং ইজ এন্টাইটেল টু কমিশন অন সেল at 5% on pro forma invoice price। ইনভয়েস প্রাইসের উপর কমিশন পাবে কত? সে যত সেল করছে, এটার যে ইনভয়েস প্রাইস 80 ইউনিট সেল করছে, এটার ইনভয়েস প্রাইস হিসেবে যত আসে সেটার উপর পাবে সে 5% কমিশন। আর 25% পাবে যদি কোনো সারপ্লাস থাকে। এখানে সারপ্লাস আছে, কি সারপ্লাস এটা আমরা একটু পরে বুঝতে পারবো, এখন দেখা দরকার নেই। রেমিটেড অ্যামাউন্ট ডিউ ফ্রম দেম বাই এ ব্যাংকরাপ্ট। এই যে অ্যামাউন্ট, এই যে 25,000 টাকা সে সেল করলো, এই 25,000 টাকা সেল করার পরে তার যে খরচাদি আছে এগুলো সব অ্যাডজাস্টমেন্ট করার পরে বাকি টাকাটা নরেন্দ্র এন্ড কং কাকে ব্যাংকড্রাফট করবে? স্বস্তিক লিমিটেডকে, অর্থাৎ কনসাইনরকে ব্যাংকড্রাফটের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিবে। ইউ আর রিকোয়ার্ড টু, আবার আর কাজ করবে। এই যে 20 ইউনিট, 100 ইউনিট পাঠাইছো, সে কত ইউনিট সেল করছে? 80 ইউনিট। আরো যে 20 ইউনিট ছিল, এই 20 ইউনিট সে কি করবে? এই 20 ইউনিট কি করবে সে? এই 20 ইউনিট হচ্ছে স্বস্তিক লিমিটেডের কাছে রিটার্ন পাঠাবে। এই 20 ইউনিট স্বস্তিক লিমিটেডের জন্য কি হয়ে যাবে? স্টক, কনসাইনমেন্ট স্টক হয়ে যাবে।
হুম। বলে দিছে ইউ আর রিকোয়ার্ড টু গিভ দ্য জার্নাল এন্ট্রিজ, জার্নাল এন্ট্রি দিতে হবে কনসাইনারের বইতে এন্ড দ্য কনসাইনির বইতেও, এন্ড অলসো রাইট আপ দ্য লেজার অ্যাকাউন্ট, লেজার অ্যাকাউন্টও করতে হবে। তো এবার আমরা জার্নালে চলে যাই। এখানে জার্নালের ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা বোঝাই যাচ্ছে আমাদের নরমাল জার্নাল আর এই জার্নাল এক জিনিস না। তো এখানে যে জিনিসটা হবে, কনসাইনর যতগুলা কনসাইনির কাছে পণ্য প্রেরণ করবে প্রত্যেকটা কনসাইনির নামে আলাদা একটা অ্যাকাউন্ট খুলে, প্রত্যেকটা কনসাইনির নামে আলাদা অ্যাকাউন্ট খুলে কনসাইনিদের হিসাব রাখার জন্য। তো এখানে কনসাইনর একটা অ্যাকাউন্ট খুলছে, অ্যাকাউন্টটার নাম হচ্ছে কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট, কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট। কনসাইনর এই যে কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট খুলে নিছে। এই যে হ্যাঁ, এখানে সে যে মানে গুডস পাঠাইছে, টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, এটা কি তার ইয়ার কাছে, কনসাইনারের কাছে এটা তো সে সেলের মতোই কনসিডার করতেছে। হ্যাঁ, এজন্য সে এটাকে ক্রেডিট করছে। আর কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট, সে এখানে যদি সে সেল করতো, অরিজিনালি সেল করতো, তাহলে সে অ্যাকাউন্ট রিসিভেবল কে এখানে ডেবিট করতো, তাই না? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করতো, সেল কে ক্রেডিট করতো। কিন্তু এখানে সে অ্যাকাউন্ট রিসিভেবল কে ডেবিট তো করবে না, কারণ হচ্ছে সে প্রত্যেকটা কনসাইনির জন্য আলাদা অ্যাকাউন্ট খুলছে, সেই অ্যাকাউন্টে ডেবিট করছে, কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট। আর সে গুডস যে আচ্ছা একটা পাঠাইছে, কথা, হ্যাঁ, কনসাইনমেন্ট নাইম, হুম, কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট, এই দিল্লি অ্যাকাউন্ট কি ইয়ার ওইটা নারিন্দার? নরিন্দর, হ্যাঁ হ্যাঁ, বলছে না নরিন্দর অ্যান্ড কং অফ দিল্লি, নরিন্দর অ্যান্ড কং অফ দিল্লি, মানে দিল্লির যে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট সেটা। তো তার নামে অ্যাকাউন্ট হচ্ছে, তার নামে সে ডেবিট হয়ে যাবে, আর হচ্ছে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কত টাকা অ্যামাউন্টটা কিভাবে বের করলাম, আমাদের ইয়া ছিল, আমাদের ইউনিট ছিল কত, 100 ইউনিট, 100 ইউনিট বাইসাইকেল, প্রতিটার ইনভয়েস প্রাইস কত ছিল, প্রতিটার ইনভয়েস 300 প্রাইস টাকা। ছিল 300 টাকা, তার মানে আমার কত 30,000 টাকা, 300 টাকা। তাই তো? হুম। হ্যাঁ, 30,000 টাকা আমার হবে। তো এখানে পরবর্তীতে বলছে, এরপরে দেখো, এরপরে এরপরে পণ্য পাঠানোর পরে কি করছে, কনসাইনর যেটা এটা করছে, খরচ কনসাইনর 1000 টাকা খরচ বেয়ার করছিল, 1000 টাকা খরচ বেয়ার করছিল, কিসের জন্য, কিসের জন্য যেন খরচ বেয়ার করছিল কনসাইনর। তো ওই খরচটা এখানে দেখাতে হবে। তো খরচটা, আমরা খরচটার জন্য ব্যাংক হিসাবকে ক্রেডিট করব, এটা তো বোঝাই যাচ্ছে, ব্যাংকের মাধ্যমে খরচটা দেওয়া হয়েছে, এটা ব্যাংকে ক্রেডিট করলাম। তো এখানে ওই খরচটা ডেবিট করার কথা ছিল, তাই না? কিন্তু ডেবিট করা হয়েছে কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট। এখানে খরচটা আসবে না, কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট আসবে। অর্থাৎ এখানে যত ধরনের ইয়াগুলা খরচাদি যা আসবে সব ওই কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্টের ভিতরে চলে যাবে। তাহলে কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট হবে, এখানে এক্সপেন্স কে ডেবিট না করে কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্টকে ডেবিট করা হবে। হ্যাঁ, এরপরে 2 নম্বরে, এরপরে যেটা পরে বলছে, পরে কি ছিল, এই যে এখানে পেনটা ঝামেলা করতেছে। অ্যাডভান্স নিছে আর কি 10,000 হ্যাঁ, টাকা। এরপরে নরেন্দ্র কং এর কাছ থেকে কি অ্যাডভান্স নেওয়া হয়েছিল। তো ওই অ্যাডভান্সের জার্নাল দিব আমরা, সিকোয়েন্সিয়ালি আসতেছি, কিন্তু প্রথমে পণ্য পাঠাইলাম, তারপরে এই যে 10,000 টাকা 1,000 টাকা খরচ করলাম, এটা তারপরে সিকোয়েন্স কি, তারপরে সিকোয়েন্স হচ্ছে নরেন্দ্র কং এর কাছ থেকে আমরা কত টাকা নিছি, 1,000 টাকা নিছিলাম, সরি 10,000 টাকা অ্যাডভান্স নিছিলাম। ওই 10,000 টাকার আমরা কি করব এখন, এন্ট্রি দিব। এই যে 10,000 টাকা যে অ্যাডভান্স নিলাম, তো এটার জন্য ব্যাংক অ্যাকাউন্টকে তো ডেবিট করলাম, এটা ঠিক আছে। নরেন্দ্র কংকে এখানে ক্রেডিট কেন করলাম? এখানে নরেন্দ্র কংকে ক্রেডিট এই জন্য করা হচ্ছে, এখানে নরেন্দ্র কংকে এখানে হচ্ছে তাকে, তার কাছে তো সেল করি নাই আমরা, তাই না? তার কাছে আমরা সেল করি নাই, না হলে আমরা এখানে ক্রেডিট কি করতাম, যদি তাকে তার কাছে সেল করতাম তাহলে এখানে কি তাকে ক্রেডিট করতাম, নরেন্দ্র কংকে ক্রেডিট করতাম, তাই না? হ্যালো, হ্যাঁ, শুনতেছি। এখানে আমি যদি তার কাছে সেল করতাম তাহলেও কিন্তু আমরা নরেন্দ্র কংকে ক্রেডিট করতাম, কারণ এটাকে প্রথমে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে দেখাতাম, পরবর্তীতে অ্যাকাউন্ট রিসিভেবলকে কমায় দিতাম, তাই তো? তো এখানে নরেন্দ্র কং এর কাছে যদিও সেল করা হয় নাই, কিন্তু তার কাছ থেকে তো আমি টাকাটা পাইছি, সেজন্য তার অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে। তারপরে আচ্ছা আমার এখানে একটা কথা আছে যে অ্যাকাউন্ট এই যে ইয়াতে করলাম, এখানে নরেন্দ্র কোন করলাম, ওইখানে যে আমরা অ্যাকাউন্ট করলাম কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট, এটা করলে কি প্রবলেম আছে? এখানে হ্যাঁ কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট কেন হবে, কারণ এটা তো খরচ, এটা হচ্ছে অ্যাডভান্স নিছি না, এখানে কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট কেন আসবে? এখানে তো কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্টকে কোনো ইয়া করে নাই,
মানে প্রভাবিত করে নাই। সেটা হচ্ছে আমি তো ব্যাংকের মাধ্যমে 10,000 টাকা পাইছি, হ্যাঁ, কার কাছে পাইছি? নরেন্দ্রনাথ কংয়ের কাছ থেকে পাইছি, তার কাছ থেকে আমি এরপরে এরপরে যে ট্রানজাকশন ছিল কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট। এরপরে যেটা আছে কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট, এই যে খরচ করছে, এটা নরেন্দ্রনাথ কং খরচটা করছিল না? খরচ আচ্ছা দেখো। নাইম, হ্যাঁ আমি একটু অ্যাড করি যে এই জায়গায় মনে হয় যে তোমার হিসাব খুলতে হয়, তোমার হচ্ছে যে যার কাছে বিক্রি করছি, হুম যার কাছে কনসাইনমেন্ট করছি, ওই তার লোকেশন জায়গা, যেমন তার দোকানটা হচ্ছে দিল্লিতে, হ্যাঁ এই জন্য হ্যাঁ দিল্লিতে। আর যদি দিল্লিতে যখন আমার একাধিক মানুষের কাছে যখন কনসাইন করব, তখন হচ্ছে আমরা স্পেসিফিক নাম দিয়ে খুলবো হ্যাঁ যে অমুক স্পেসিফিক নাম মাসে। দিয়ে বলবো। কিন্তু এখানে তো ওই সমস্যাটা নাই, এই এন্ট্রিতে কিন্তু নাই, এই সমস্যা নাই। এটা সমস্যা এই হলো জন্য প্রথম এন্ট্রিতে এটা এই প্রথম জন্য নাম থেকে। দিয়ে- হ্যাঁ। হুম এরপরে দেখো আহ পরের এন্ট্রি যেটা আছে, 1200 টাকা খরচ করছিল কে? নরেন্দ্রনারায়ণ কং খরচ করছিল। মানে এটা খরচটা করার কথা ছিল স্বস্তিক লিমিটেডের, কিন্তু করছে নরেন্দ্রনারায়ণ কং। তাহলে এটা তো আমার খরচটা আমি তো খরচ হিসেবে দেখাবো না, কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্টেই দেখাবো। আর এই খরচটা আমি যদি করতাম, তাহলে স্বস্তিক লিমিটেড যদি করতো, তাহলে হচ্ছে কি স্বস্তিক, এটা কিন্তু আমরা স্বস্তিক লিমিটেডের বইয়ে করতেছি। তো এই খরচটা যদি স্বস্তিক লিমিটেড করতো, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করা হতো। যেহেতু খরচটা স্বস্তিক লিমিটেড করে নাই, নরেন্দ্রনারায়ণ কং করছে, তাহলে নরেন্দ্রনারায়ণ কং এর অ্যাকাউন্টকে ক্রেডিট করা হবে এখানে। হুম। এরপরে 25,000 টাকার পণ্য সেল করছিল নরেন্দ্রনারায়ণ কং। নরেন্দ্রনারায়ণ কং 25,000 টাকার যে পণ্য সেল করলো, এই 25,000 টাকার পণ্য সেল করার জন্য কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। কারণ এটা কি, এটা কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট, মানে এটা কনসাইনারের জন্য এটা সেল, এটা তো কনসাইনমেন্টের জন্য, কনসাইনারের জন্য সেল। আবার নরেন্দ্রনারায়ণ কং যখন বিক্রি করে ফেললো, তখন এটা কনসাইনরের জন্য সে কি অ্যাকাউন্ট রিসিভেবল না, তাই না? হ্যালো, হ্যাঁ শুনতেছি। নরেন্দ্রনারায়ণ কং যখন পণ্যটা সেল করে ফেলছে, তখন কিন্তু সে অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে গেছে তার জন্য, কারণ এই টাকাটা কিন্তু স্বস্তিক লিমিটেড পাবে। এই টাকাটা তো আর নরেন্দ্রনারায়ণ কং পাবে না, বিক্রি করার পরে এই টাকাটা পাবে স্বস্তিক লিমিটেড। তাহলে নরেন্দ্রনারায়ণ কং এর অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। এরপরে পরেরটাই দেখো বোঝার আছে, পরেরটা হচ্ছে কমিশনটা একটু বোঝার আছে। কমিশনটাই বলা ছিল কি, আমাদের কমিশনটাই বলা ছিল নরেন্দ্রনারায়ণ কং এন্টাইটেল টু কমিশন অন সেল 5% অন প্রোফর্মা ইনভয়েস। প্রোফর্মা ইনভয়েসের উপর 5% পাবে, আর 25% যদি সারপ্লাস কোনো অ্যামাউন্ট থাকে সেটার উপর 25% পাবে। তো এখানে আমরা ইনভয়েসের ব্যাপারটা দেখি। সে মোট সেল করছিল কত? 80 ইউনিট, তাই না? হ্যালো, হ্যাঁ, মোট সে ইউনিট 80 সেল করছিল কত? 80 ইউনিট। তো 80 ইউনিটের আমাদের ভ্যালু কত করে? 300 টাকা করে। আমি এখানে ভুলে 30 লিখছি, এটা 30 হবে না, 300। ইনভয়েস প্রাইস কত? 300 টাকা করে। 300 টাকা করে যদি ইনভয়েস প্রাইস হয়, তাহলে 80 ইউনিটের প্রাইস হয় কত? 24,000 টাকা, তাই তো? সে 80 ইউনিটই বেচছে, কিন্তু 24,000 টাকায় বেচে নাই, বেচছে কত? 25,000 টাকায়। তার মানে সে ইনভয়েস প্রাইসের চেয়েও আরো 1,000 টাকা বেশি বেচছে। তাহলে সে সেই যে ইনভয়েস প্রাইস কত? 24,000 টাকার ইনভয়েস প্রাইস ছিল। এই ইনভয়েস প্রাইস যে 24,000 টাকা, এই 24,000 টাকার উপর কারা কে, এটা একটু মিউট করো। এই যে 24,000 টাকা, এই ইনভয়েস প্রাইস 24,000 টাকা, এই 24,000 উপর সে কমিশন পাবে কত? 5%। এটাও একটু ভুল করছে, এটা 25% লিখছে, এটা 25% না, এটা হবে 5%। 24,000 এর উপর 5%, 1,200 টাকা। 24,000 এর 5%, এটা কিন্তু আর একেবারে পুরো 25%। হ্যাঁ, 24,000 এর উপর 5% ক্যাপ পাবে, কারণ হচ্ছে বলা হয়েছে যে 80 ইউনিটের যে ইনভয়েস প্রাইস আছে, ইনভয়েস প্রাইসে 24,000 টাকা, 24,000 টাকা 5% পাবে। এখন সেই ইনভয়েস প্রাইস ছিল 24,000 টাকা, সে বিক্রি করছে 25,000 টাকা। এক্সট্রা কত টাকা? এক্সট্রা হচ্ছে 1,000 টাকা। ওই এক্সট্রা 1,000 টাকার উপর সে পাবে 25% কমিশন। তো 1,000 টাকার 25% এখানে 250 টাকা। তার মানে সে টোটাল কমিশন পাবে কত? 1,450 টাকা। নরেন্দ্রনারায়ণ কং টোটাল কমিশন পাবে 1,450 টাকা। এটাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কমিশনের ক্যালকুলেশনটা, না, কমিশন তো বোঝা গেছে। কমিশনটা বোঝা গেছে না? তো কমিশন, বাকিরা কি লাইনে আছে না গেছে? দুইজনই কথা বলতেছে দেখি। না, সবাই আছে। জানাল গুলাই হচ্ছে অন্যরকম, কেন জানি।
আচ্ছা, মাঝে মাঝে রেসপন্স করে কথা বোঝা যায় কিনা, আবার আচ্ছা ডিসকানেক্টেড হয়ে যাইতে পারে মাঝে মাঝে। আচ্ছা, এরপরে দেখো, আহ এরপরে যদি আমরা দেখি, এরপরে যেটা আছে, এখানে কিন্তু আমাদের এক্সট্রা অনেক কিছু জার্নাল দিতে হবে। দেখো এখানে আমাদের যে ইনফরমেশন গুলো দেওয়া ছিল, এই ইনফরমেশনের সব জার্নাল আমাদের দেওয়া শেষ কিন্তু মোটামুটি। দেখো হুম, আমাদের ইনফরমেশন একটা একটা করে ধরে আমরা জার্নাল দিয়ে দিছি কিন্তু, তাই না? প্রথমে হচ্ছে পণ্য পাঠালাম, এটা জার্নাল দিলাম। তারপরে হচ্ছে হচ্ছে ইয়া স্বস্তিক লিমিটেড খরচ করলো, এটারও জার্নাল দিলাম। অ্যাডভান্স পাইলো স্বস্তিক লিমিটেড, এটারও জার্নাল দিলাম। আবার হচ্ছে নরেন্দ্রনাথ কং কিছু খরচ করলো, এটারও জার্নাল দিয়ে ফেললাম। এরপরে কমিশনের ব্যাপারটা আছে, সর্বশেষ ছিল কমিশনের ব্যাপারটা। কমিশনের ব্যাপারটাও গেল। এরপরে আমাদের কিন্তু যত গিভেন ইনফরমেশন ছিল সমস্ত ইনফরমেশনের জার্নাল দেওয়া শেষ। এরপরেও আমাদের অনেক এক্সট্রা জার্নাল দিতে হবে। হুম, এক্সট্রা জার্নাল গুলোর আমাদের সিকোয়েন্সটা একটু মাথায় রাখতে হবে। প্র্যাকটিস করলে মাথায় থাকবে, প্র্যাকটিস না করলে মাথায় থাকবে না অবশ্যই। আমি নিজেও প্র্যাকটিস করি নাই খুব একটা। এরপরে দেখো বলছে কি, কমিশনের পরে যে কথাটা বলছিল যে টাকাটা কি করে দিবে, নরেন্দ্রনাথ কং এই টাকাটা দিয়ে দিবে। টোটাল হিসাব করে যত টাকা স্বস্তিক লিমিটেড পাবে পুরো টাকাটা কাকে দিয়ে দিবে, নরেন্দ্রনাথ কংকে দিয়ে দিবে, তাই তো? হুম, হুম, তো নরেন্দ্রনাথ কংকে এখন সে ফাইনালি কত টাকা দিবে, এটা আমরা ক্যালকুলেশনটা একটু দেখি। এই ক্যালকুলেশনটা এখানে দেখো, আমি একটু লিখবো এখানে। নরেন্দ্রনাথ কং বিক্রি করছে কত টাকা? নরেন্দ্রনাথ কং বিক্রি করছে কত টাকা? 25,000 টাকা। 25,000। 80 হুম, হুম, 25,000 টাকা বিক্রি করছে। 25,000। কত টাকার বিক্রি করছে সেটা বলছি। হুম, নরেন্দ্রনাথ কং বিক্রি করছে হলো 25,000 টাকার। ইউনিট বিক্রি করছে, ইউনিট না, আমি বলছি কত টাকা বিক্রি করছে। মোট বিক্রি করছে হলো 25,000 টাকার। এর মধ্যে দেখো 20,000 25,000 টাকা সে বিক্রি অ্যাডভান্স করছে। দিছে 10,000। হ্যাঁ, 25,000 হুম, টাকা বিক্রি করছে, মানে এই টাকাটা কার? এই টাকাটার মালিক কে? এই টাকাটার মালিক হচ্ছে স্বস্তিক লিমিটেড। স্বস্তিক। হুম, হ্যাঁ, কিন্তু সে স্বস্তিক লিমিটেডকে পুরো টাকা দিবে না। কেন দিবে না? কারণ সে 10,000 টাকা এক্সট্রা অ্যাডভান্স পেমেন্ট করছিল। এই 10,000 টাকা হুম, কি করতে হবে, তাকে দিতে হবে। এই 10,000 টাকা তো সে পাবে, তার মানে হুম, এই 10,000 টাকা মাইনাস করতে হবে, তাই না? হুম, হুম, এই 10,000 টাকা হুম, মাইনাস করতে হবে। আবার সে যে 1200 টাকা খরচ করছিল, সে যে 1200 টাকা খরচ করছিল, হ্যাঁ, সে 1200 টাকা খরচ করছিল না? হুম, নরেন্দ্রনাথ হুম, কং কিন্তু 1200 টাকা খরচ করছিল, কিন্তু এই খরচটা কার হুম, করার কথা ছিল? এই খরচটা করার কথা ছিল স্বস্তিক লিমিটেড। স্বস্তিকের। তো হুম, এই টাকাটাও কিন্তু ওই 25,000 টাকা থেকে বাদ দিতে হবে। এই টাকাটা কিন্তু নরেন্দ্রনাথ কং নিয়ে নিবে 25,000 টাকা থেকে। আবার হুম, নরেন্দ্রনাথ কং এর যে কমিশন, এই কমিশনের টাকাটাও কিন্তু সে 25,000 টাকা থেকেই নিবে, তাই না? হুম, তাহলে হুম, হুম, আমরা দেখো, আমরা কিভাবে ক্যালকুলেট করছি, নিচে দেওয়া আছে দেখো। সেল করছিলাম 25,000, এখান থেকে অ্যাডভান্স পেমেন্ট বাদ দিতে হবে 10,000। সে যে কমিশন পাইতো, এই কমিশনের 1450 টাকা বাদ দিতে হবে, এবং সে যে এক্সপেন্স বেয়ার করছিল, যেটা বেয়ার করার কথা ছিল স্বস্তিক লিমিটেডের, সেই টাকাটাও কিন্তু এখান থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা আসবে, সে অ্যামাউন্টটাই হচ্ছে, বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্ট আসছে 12,350 টাকা। এই 250। 12,350 টাকাই হচ্ছে স্বস্তিক লিমিটেডকে পেমেন্ট করবে কে? নরেন্দ্রনাথ কং। তো নরেন্দ্রনাথ কং। নরেন্দ্রনাথ কং, তাহলে আমরা এটা জার্নাল দিতেছি কার বইয়ে? স্বস্তিক লিমিটেডের বইয়ে। তাহলে স্বস্তিক হুম, লিমিটেড কি করবে? ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট করবে, কারণ সে তো টাকা পাচ্ছে 12,350 টাকা। আর নরেন্দ্রনাথ কংকে ক্রেডিট কেন করবে? কারণ সে তো অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল তো কমে যাচ্ছে, তাই না? হুম, হ্যাঁ, হ্যাঁ, এই ক্যালকুলেশনটা বুঝে গেছে না? হ্যাঁ, বুঝতে পারছি। বাকিরা? বুঝছে, বুঝতে সবাই পারছি এটা। বুঝছে। আচ্ছা, এরপরে আসবে কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট। এটার একটা আছে, একটা রেফারেন্স পিকচার আছে, আমি পরে এটা দিয়ে দিব গ্রুপে। এটার একটা রেফারেন্স পিকচার আছে, বইয়ের মধ্যে আছে, 290 নম্বর পৃষ্ঠা। এটা দেখে নিতে পারো, মানে এটার ক্যালকুলেশনের সিস্টেমটা আছে 290 নম্বর পৃষ্ঠাতে। এরপরে হচ্ছে দেখো, এই পর্যন্ত কিন্তু আমাদের অঙ্কে ইনফরমেশন দেওয়া ছিল। এখন কিছু ইনফরমেশন সরাসরি দেওয়া নাই, কিন্তু মানে ক্লু দেওয়া আছে। ক্লুটা কিভাবে? দেখো, আমরা পণ্য দিছিলাম কত, স্বস্তিক লিমিটেড পণ্য পাঠাইছিল কত, 100 ইউনিট, তাই না? হুম, হুম, কিন্তু বিক্রি করছে 80 ইউনিট। নরেন্দ্রনাথ কং বিক্রি করছে কত? বিক্রি করছে 80 80 ইউনিট। ইউনিট। 20 ইউনিট কিন্তু 80 বিক্রি ইউনিট। করে নাই। 20 ইউনিট কিন্তু সে হুম, বিক্রি করতে পারে নাই। তো 20 ইউনিট যে হুম, সে বিক্রি করতে পারলো না, এই 20 ইউনিট কিন্তু নরেন্দ্রনাথ কি করবে? স্বস্তিক ফেরত লিমিটেডের দিবে। কাছে পাঠিয়ে দিবে। আর স্বস্তিক হুম, লিমিটেড কি করবে? সে এটাকে স্টক হিসেবে দেখাবে, তার হুম, কনসাইনমেন্টকে স্টকে কনভার্ট করে দিবে। তাহলে হুম, দেখো এখানে জার্নাল কি দিছে,
এখানে জার্নাল দেওয়া হয়েছে, ক্যালকুলেশনটা পরে দেখায়, জার্নালটা আগে দেখায়। তো এখানে দেখো আহ, সবকিছু তো কনসাইনমেন্ট অ্যাকাউন্টে যোগ হচ্ছে, তাই না? তার তো কনসাইনমেন্ট স্টক যে ছিল, কনসাইনমেন্ট স্টক ছিল যে অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টটাকে হচ্ছে কি করা হচ্ছে, এটা এটা একটু ভুল আছে। এটা হবে কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট, ক্রেডিটটা হবে কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট। কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্টকে কনসাইনমেন্ট স্টকে কনভার্ট করে দেওয়া হচ্ছে। তাহলে কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট, কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট ক্রেডিট হবে। যেহেতু আমরা ট্রান্সফার করতেছি, ট্রান্সফার করলে কি উল্টে যাবে? জার্নালটা উল্টে যাবে। কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্টকে আমরা তখন পর্যন্ত ডেবিট করে আসছি, এখন ক্রেডিট করে দিতে হবে। ক্রেডিট করে কনসাইনমেন্ট স্টককে ডেবিট করে দিতে হবে। তো এখানে ক্যালকুলেশনটা একটু দেখি আমরা। ক্যালকুলেশনটা আমাদের হাতে ছিল কত, 20 ইউনিট, তাই না? প্রত্যেক হুম। প্রত্যেক ইউনিটের ইনভয়েস প্রাইস কত ছিল আমাদের? 300 টাকা করে। হুম। প্রত্যেক ইউনিটের ইনভয়েস প্রাইস 300 টাকা, তার মানে আমাদের কত, 6000 টাকা হওয়ার কথা। হুম। 6000 টাকা হওয়ার কথা না? হ্যাঁ। আবার এখানে বলা আছে হচ্ছে, আমরা যখন স্টকের ক্যালকুলেশনটা দেখি, ক্যালকুলেশন অফ স্টক, এটা সম্ভবত 293 পৃষ্ঠাতে আছে। এটারও আমি একটা ছবি দিব। 293 পৃষ্ঠার দিকে আছে ক্যালকুলেশন অফ স্টক। তো স্টক আমরা কিভাবে ক্যালকুলেট করি? তো স্টক ক্যালকুলেশনের যে ফর্মুলা এখানে দেওয়া আছে, ওইখানে বলা আছে, ওইটা আমি স্ক্রিন শেয়ার করতে পারলে ভালো হতো। এটা আমি কেটে দিয়ে স্ক্রিন শেয়ার করি ওটা। করো। হ্যাঁ, এটা আমি কেটে দিয়ে আমি ওই ছবিটা শেয়ার করি। ওই ছবিটা শেয়ার করলে বই বের করলেই তো হবে। স্টকের ব্যাপারটা না, তোমাদের দেখানোর বই জন্য, আছে না সবার তোমাদের কাছে? দেখানোর জন্য। বই তো আমাদের সামনে তো বই আছে, সেটাই তো বলতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে বই যদি সবার সামনে থাকে তাহলে আমি বলি, এটা তোমরা বের করো হচ্ছে 293 পৃষ্ঠা। হ্যাঁ, 293 পৃষ্ঠা। তো 293 পৃষ্ঠায় বলা আছে এখানে 1 2 3 4 চতুর্থ নাম্বার লাইনে বলা আছে আনসলভ। হ্যাঁ, তুমি পৃষ্ঠাটাই শেয়ার করো, বই নাই তো আমাদের কাছে, রুবেলের কাছে আছে। আচ্ছা, শেয়ার করি, তাহলে শেয়ার করলেই সুবিধা হবে। আচ্ছা, একটা বড় কথা, বই নাস নাই, বই রাস নাই সাথে। রুবেল দিয়া যা রুমে, বই বই নাই আমার কাছে। তো বই নেই, এটা হচ্ছে ডাবল ডাবল বই কিনছে সব। স্যারে যে কয়টা দিছে 15টা বই কিনছে ওইগুলো শুনলাম। তুই তো আজীবনই শুনে আইছস। আমি কিন্তু প্রমাণ আছি। নিশ্চয় তো ইয়ের কাছে নাইম কাছ থেকে। তুমি তো তুমি তো ওই এক ম্যাচেরই, তোমার কি আমি বিশ্বাস করি নাকি? সব তো আমার কাছ থেকেও নাই না, আমার বাইরে থেকেও নিছে। অর্ডার করছে তাই না, শহর থেকে আমাকে 15 বই কিনছে, এ অনলাইনে অর্ডার আলামিন, করছে। আলামিন, তুই আমার বিশ্বাস করতে চাইছিস, করাতে চাইছিস না? হ্যাঁ, আমি তোরে বিশ্বাস করতেছি, আমি জানি তুই বিশ্বাসও করছস। হ্যাঁ, তোর সলিউশন সহ আছে, সবকিছু আছে, তাহলে আমি বিশ্বাস করেছি। ঠিক আছে, সব বই তো আছে, সব সলিউশনও আছে তোর কাছে। বৃষ্টি ম্যাডামের পর সলিউশন পাওয়া গেছে? আব্দুল্লাহ বললো আর কি। আব্দুল্লাহ নিষেধ একটা কথার কথা। সলিউশন হয়ে গেছে। শেয়ার হয়েছে কি? হয় নাই। কেন হচ্ছে না কেন? তুমি প্রেসার ক্রিয়েট করো, তাইলে হবে। ইমেজ শেয়ার করা একটু ঝামেলা। আমি শেয়ার অফ ইমেজ করে শেয়ার আবার শুরু করো নতুন করে। ইমেজ শেয়ার তো পিসিতে করি না, মোবাইলে করছিলাম, ঝামেলা হইতেছে। এখন কি দেখা যায়? হ্যালো? না, দেখা যায় না। না তো। না, পিসিতে ঝামেলা হইতেছে। আচ্ছা, এটা পিডিএফ করে নেওয়া দরকার ছিল।
আচ্ছা ওটা আমি পরে ফাইলটা দিয়ে দিব নি। এটা তো সহজ ব্যাপার, একটু দেখলেই বলবে, তুমি বলো। সহজ জিনিস, বেশি কঠিন না। 300 টাকা করে 20টা 6000, আর 300 টাকা কিভাবে হয়েছে এটা শুধু দেখা যায়। তো সহজ জিনিসই, বেশি কঠিন কিছু না। আমার বইটাতে মার্ক করা ছিল তো, মানে এই জন্য আর কি দেখাতে চেয়েছিলাম। ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন মার্ক করা ছিল। আচ্ছা এখানে দেখো, তো আমরা যখন কনসাইনমেন্ট স্টক তোমার করব, পিডিএফ আসে নাই, বুঝছো না? পিডিএফ আসে নাই? না না, রুবেল একটু হেল্প কর, বুঝছো? যা নাইমের রুমে যা একটু কর, দুইজনে দুইজনে চেষ্টা কর, তাহলে পারবি। ওরা আবার আলাদা রুমে নাকি? হ্যাঁ এখন হ্যাঁ হয়েছে, এখন হওয়ার কথা। হ্যাঁ হয়েছে। আচ্ছা দেখো, এখানে কনসাইনমেন্ট স্টক যখন আমরা ক্যালকুলেট করি, তো কনসাইনমেন্ট স্টক ক্যালকুলেট করার সাথে আমাদের যে থাকে, মানে রিমেইনিং যে স্টকটা থাকে, ওই রিমেইনিং স্টকের সাথে আরেকটা জিনিস আমাদের অ্যাড করতে হয়। সেই জিনিস মানে নন রিকারিং কস্টের একটা প্রপোর্শন অ্যাড করতে হয়। নন রিকারিং কস্ট কি? নন রিকারিং কস্টটা হচ্ছে যে কস্টটা হচ্ছে আমাদের মানে কনসাইনির কাছ থেকে কনসাইনির জায়গা পর্যন্ত নেওয়ার জন্য যে কস্ট গুলো হয়, সেই কস্ট গুলোকে আমরা নন রিকারিং কস্ট বলি। এটা 293 পৃষ্ঠায় আমাদের কিছু নন রিকারিং কস্ট দেওয়া আছে। এর মধ্যে হচ্ছে যে প্রাইস, অফারের ভিএটি, প্যাকেজিং, ফরওয়ার্ডিং চার্জ, এই সমস্ত কিছু নন রিকারিং কস্ট দেওয়া আছে। তো ওই নন রিকারিং কস্টের একটা প্রপোর্শন, কোন প্রপোর্শন? নন রিকারিং। এখানে যতগুলো নন রিকারিং কস্ট আছে সেই ভ্যালুটার প্রপোর্শনেট অ্যামাউন্ট নিতে হবে। প্রপোর্শনেট অ্যামাউন্ট বলতে এখানে আমাদের কয়টা বাকি ছিল? 20টা। তাহলে আমরা 20টার জন্য নিব, তাই না? 100, এটারে 100% দিয়ে ভাগ করার পরে এটারে 20 দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা, তাই না? এখানে দেখো আমাদের যে নন রিকারিং কস্ট, এখানে আমাদের নন রিকারিং কস্ট ছিল 1500 টাকা। 1500 টাকা নন রিকারিং কস্ট কিভাবে? এই যে লিস্ট দেখে 293 পৃষ্ঠার লিস্ট দেখে মিলাই নিতে হবে। এখানে আমি বললাম নন রিকারিং কস্ট ওইগুলাই যেগুলো হচ্ছে কনসাইনি পর্যন্ত পৌঁছানোর জন্য যে কস্ট গুলো নন রিকারিং কস্ট, কনসাইনর থেকে কনসাইনি পর্যন্ত পৌঁছানোর জন্য মাঝখানে যে কস্ট গুলো, এই কস্ট গুলো। তাহলে এখানে এই যে আসবে ফ্রেইটের যে টাকাটা, ইনকার্ড 1000 টাকা, ফ্রেড এন্ড ইন্স্যুরেন্স এটা আসবে, ফ্রেড এন্ড ইন্স্যুরেন্স আসবে 1000 টাকা। আর হচ্ছে এরপরের 500 টাকা এই যে অক্টোরিয়ান ক্যারিজ যেটা, এই 500 টাকা আসবে। এই যে 1500 টাকায় আসবে। এগুলো কেন আসবে এটা ওই যে ওই লিস্ট দেখে বুঝতে হবে। এখানে ইন্স্যুরেন্সের ব্যাপার আছে। ইন্স্যুরেন্স এখানে 2টা ইন্স্যুরেন্স আছে, দেখো। এরপরে আরেকটা ইন্স্যুরেন্স আছে, এই যে রেন্ট এন্ড ইন্স্যুরেন্স। রেন্টের পরে একটা ইন্স্যুরেন্স আছে, দেখছো? রেন্টের পরে একটা ইন্স্যুরেন্স আছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতেছি। কথা শোনা যায়? হ্যাঁ, দেখো এখানে 2টা ইন্স্যুরেন্স আছে। 2টা ইন্স্যুরেন্সের ট্রিটমেন্ট কিন্তু 2 রকম। এটা একটা ইন্স্যুরেন্স আর এটা একটা ইন্স্যুরেন্স। এখানে এই ইন্স্যুরেন্সটাকে বলা হয় ইন্স্যুরেন্স ইন ট্রানজিট। ইন্স্যুরেন্স ইন ট্রানজিট এটা এই বইয়ের মধ্যে দেওয়া আছে, এই 293 পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে। ইন্স্যুরেন্স ইন ট্রানজিট মানে হচ্ছে যাতায়াতের সময়, মানে ওই যে পণ্যটার পরিবহনের সময় যে ইন্স্যুরেন্সটা করা থাকে না, পরিবহনের যে ইন্স্যুরেন্স, ওই ইন্স্যুরেন্সটাকে বলা হয় ইন্স্যুরেন্স ইন ট্রানজিট। ওই ইন্স্যুরেন্সটা নন রিকারিং। কিন্তু এরপরে একটা ইন্স্যুরেন্স যেটা দেওয়া থাকে, এই ইন্স্যুরেন্সটা কিন্তু আবার হচ্ছে নন রিকারিং না। বুঝা গেছে? ইন্স্যুরেন্স ইন ট্রানজিট যেটা, অর্থাৎ আমাদের যাতায়াতের সাথে যে ইন্স্যুরেন্সটা রিলেটেড, ওই ইন্স্যুরেন্সটা নন রিকারিং কস্ট হিসেবে দেখানো হবে। তাহলে এখানে আমাদের কত আসছে? নন রিকারিং কস্ট হচ্ছে এই 1000 আর এই 500, এই 1500 টাকা হচ্ছে আমাদের নন রিকারিং কস্ট এখানে। তো এই 1500 টাকার প্রপোর্শনেট অ্যামাউন্ট আসবে। তো 1500 টাকার প্রপোর্শনেট অ্যামাউন্ট আমরা কিভাবে বের করব? 100 দিয়ে ভাগ করে 20 দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে এটাকে, যেহেতু আমাদের 20 ইউনিট হাতে আছে। তাহলে আমরা এটা ক্যালকুলেট করছি কিভাবে? 20 × 300 6000। আর এই যে আমাদের 1500 টাকা ছিল, এই 1500 কে 100 দিয়ে ভাগ করে 20 দিয়ে মাল্টিপ্লাই করার পরে আসছে 300 টাকা। তাহলে 6000 + 300, এই হলো 6300 টাকা। বুঝা গেছে এটা? হ্যালো, বোঝা গেছে।
আচ্ছা, এরপরের যে এন্ট্রিটা, এটার তো কিছুটা ইন্ডিকেশন ছিল, এখানেও একটু ইন্ডিকেশন আছে। ইন্ডিকেশনটা হচ্ছে দেখো, আমরা পণ্যগুলা কনসাইনার পণ্যগুলা কত টাকা করে ধরে দিছিল 300 টাকা করে, কিন্তু আসলে এগুলোর ভ্যালু কিন্তু 300 টাকা না, এগুলোর ভ্যালু ছিল 250 টাকা করে। অতিরিক্ত পার ইউনিটে অতিরিক্ত কত টাকা বেশি ধরছে? 50 টাকা বেশি ধরছে। তো পার ইউনিটে যে অতিরিক্ত 50 টাকা বেশি ধরছিল, এই 50 টাকাটা এটা আমাদের কি করে দিতে হবে? ট্রান্সফার করে দিতে হবে। কনসাইনমেন্ট গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট 50,000 টাকা, 5,000 টাকা, আর কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট, মানে প্রথম যে জার্নালটা দিছিলাম ওটাকে উল্টায় দিতে হবে। প্রথম যে জার্নালটা ছিল ওই জার্নালটাকে উল্টায় দিতে হবে। কেন উল্টায় দিতে হবে? কারণ আমরা ওই যে 50 টাকা করে পার ইউনিটে বেশি ধরছিলাম, ওই বেশি টাকাটা এখানে কি করে দিতে হবে? মানে ট্রান্সফার করে দিতে হবে। কমাই দিতে হবে আর কি। হ্যাঁ, কমাই দিতে হবে। ট্রান্সফার করলেই তো কমে যাবে। ট্রান্সফার করলে ওই অ্যামাউন্টটা, ওই ভ্যালুটাকে আমাদের কমে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, এই এতটুকু এটাও ইন্ডিকেশন ছিল। তারপরে হচ্ছে কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট, এখানে বলছে বিং দ্য এক্সেস অফ ইনভয়েস, মানে ইনভয়েস প্রাইসের চেয়ে যদি এক্সেস থাকে, তো এটার এখানে কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট টু কনসাইনমেন্ট স্টক এক্সপেন্স, কনসাইনমেন্ট স্টক এক্সপেন্সের ব্যাপারটা আসে এখানে। এই ব্যাপারটা কেন আসলো? দেখো, আমরা যে ইয়া করছি 50 on unsolved bicycle adjusted being the excess of the cost of আচ্ছা, এই যে আমাদের ইয়া ছিল, আমাদের 20 ইউনিট আনসোল্ড ছিল না, তাই না? হ্যালো হ্যালো হ্যাঁ 20 মিনিট আনসল্ভ। 20 হ্যাঁ ইউনিট আমাদের কি শুনতেছি। ছিল? আনসোল্ড ছিল। তো ওই আনসোল্ড গুলা কিন্তু আবার 250 টাকা করে ধরা যাবে না। ওই আনসোল্ড গুলাকে কিন্তু আবার কত করে ধরতে হবে? আনসোল্ড গুলাকে কিন্তু 300 টাকা করেই ধরতে হবে। কারণ যদি 250 টাকা করে ধরে, এটা কিন্তু কনসাইনির জন্য লস। কারণ সে নিছিল 300 টাকা করে, সে যদি 250 টাকা করে রিটার্ন দেয়, তার কিন্তু পার ইউনিটে কত করে লস? 50 টাকা করে লস। এই 1000 টাকা কিন্তু তার জন্য লস হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ শুনতেছি। হ্যাঁ বোঝা গেছে এই কথাটা? মানে হ্যাঁ এই যে 220 ইউনিট যে অবিকৃত আছে, এই অবিকৃতটার দাম কিন্তু আবার 300 টাকা করেই ধরতে হবে, 250 টাকা ধরা যাবে না। কারণ এই টাকাটা, এই পণ্যটা যখন কনসাইনরের কাছে ফেরত পাঠানো হবে, তখন সে যদি 250 টাকা করে ফেরত পাঠায়, তার কিন্তু লস হবে। কেন লস হবে? কারণ সে তো যখন নিছিল তখন সে 300 টাকা দরে নিছিল, এখন সে যখন রিটার্ন দিবে সে 300 টাকা দরেই রিটার্ন দিবে। এই জন্য কি করতে হবে? 300 টাকা দরে রিটার্ন দেওয়ার জন্য কি করতে হবে? যে কাজটা করতে হবে, ওই যে 5,000 টাকা, এই যে পার ইউনিটে যে মানে পার ইউনিটে 50 টাকা করে বেশি, 5,000 টাকা দেখাইছে, তাই না? কিন্তু আসলে এই যে এই 20 ইউনিটের যে 1,000 টাকা, এই 1,000 টাকা কিন্তু সে কম দেখাবে না। এই 1,000 টাকা কিন্তু এই 1,000 টাকা কিন্তু ওই 5,000 টাকা থেকে মাইনাস হয়ে যাবে। এই 1,000 টাকা থেকে ওই 5,000 টাকা থেকে এই 1,000 টাকা মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ হচ্ছে এই যে 1,000 টাকা, এই 1,000 টাকা কিন্তু হচ্ছে এই যে যে তার যে ইনভয়েস প্রাইস ছিল, সেটা কিন্তু ইনভয়েস প্রাইসে 20 ইউনিট দেখানো হবে, 250 টাকা করে দেখানো হবে না। এটা কি বোঝা গেল? হ্যালো, দেখলেন না? ক্লিয়ার না? হ্যালো, এটা একটু মানে কেমন জানি কেমন জানি। আচ্ছা আমি বলি, আরেকবার রিপিট করো। আবার একটু বলো। আচ্ছা রিপিট করতেছি। দেখো, আমাদের মোট যে পণ্য ছিল 300 টাকা করে, আমরা 300 টাকা করে ধরে দিছিল না কনসাইনর? 300 টাকা করে ধরে দিছিল। তো কিন্তু আসলে এটার অরিজিনাল ভ্যালু কত ছিল? অরিজিনাল ভ্যালু ছিল 250 টাকা করে। আমরা কত টাকা এক্সট্রা, কত টাকা করে দেখাইছি? 50 টাকা করে এক্সট্রা দেখাইছি। এই জন্য এই যে 50 টাকা এক্সট্রা ছিল, প্রতি ইউনিটে 50 টাকা করে এক্সট্রা, 100 ইউনিটে তাহলে কত টাকা এক্সট্রা? 5,000 টাকা এক্সট্রা। 5,000 টাকা এক্সট্রা আমরা এটা কি করে দিব? কমায় দিব, তাই না? আবার দেখো, এখানে পরবর্তীতে গিয়ে দেখো, এখানে আমরা 100 ইউনিটের ভ্যালুই কিন্তু কমায় দিছি, কিন্তু আমাদের যে 20 ইউনিট অবিকৃত আছে, এই 20 ইউনিটের ভ্যালু কিন্তু তুমি 250 টাকা করে ধরতে পারবে না। এই 20 ইউনিটের ভ্যালু কিন্তু তোমার 300 টাকা করে ধরতে হবে, তাই না? এই 20 ইউনিটের ভ্যালু 300 টাকা করে ধরতে হবে। হ্যাঁ, 300 টাকা করে যদি ধরো, তাহলে ওই 50 টাকা, এই 50 টাকা এখানে আবার অ্যাড হয়ে যাবে, তাই না? হ্যালো,
হ্যাঁ এই যে 20 ইউনিটের 20 × 50 এই যে 1000 টাকা, এই 1000 টাকাটা কিন্তু আমরা ওই যে 5000 টাকা যে বাদ দিলাম, আমরা আসলে এখানে 5000 টাকা বাদ দিতে পারবো না, বাদ দিতে পারবো 4000 টাকা। 4000 টাকা বাদ দিব, কারণ এই যে 20 ইউনিট, এই 20 ইউনিটকে তো আমরা 300 টাকা করে দেখাবো। মানে আমি যত ইউনিট বিক্রি করব সেই বিক্রি তো মানে বিক্রির জন্য যত টাকা বেশি ধরা হয়েছে সেইটুকু আমি বাদ দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবিক্রিত যতটুকু এখানে থাকবে আমি ততটুকু আমি বাদ দিতে পারবো। এখানে আমি আরেকটু ক্লিয়ার করি, এই দুইটা সমন্বয় করে করা যেত। এই দুইটা সমন্বয় করে কিভাবে করা যেত, 80 ইউনিটের জন্য 50 টাকা করে, আর 20 ইউনিটের জন্য যে ওই যে 20 ইউনিট আছে ওই 20 ইউনিটেরটা ক্যালকুলেট না করলেও হয়তো। এখানে 80 × 50 4000 টাকা করলেও কিন্তু এখানে হতো। কিন্তু তারা আলাদা আলাদা এন্ট্রি দিয়ে দেখাইছে, বোঝা গেছে? এটা যদি আমি এমন করতাম যে আমি 80 ইউনিট যে বেচছি ওই 80 ইউনিট কত 250 টাকা করেই ধরা হয়েছে, তাহলে ওই 80 ইউনিটের 50 টাকা করে ভ্যালু বাদ দিয়ে দিলেই হতো। এই 20 ইউনিটের ঝামেলাটার এক্সট্রা না নিয়ে আসতে। তো এখানে সমন্বয় করতে কি এমন হয়েছে। আচ্ছা এবার কি ক্লিয়ার হয়েছে? হয়েছে। কনসাইনমেন্ট স্টক সাসপেন্স, এটা তারা কি বোঝে? সাসপেন্স সাসপেন্স মানে ওই যে আমি এখানে ভ্যালু কমাইছি 5000 টাকা, কিন্তু আমি তো আসলে 5000 টাকা ভ্যালুটা কমাতে পারবো না, কমাতে পারবো 4000 টাকা। কারণ হচ্ছে ওই যে 20 ইউনিট, ওই এক্সট্রা 20 ইউনিট আমি 300 টাকা করেই আচ্ছা, এরপরে হচ্ছে কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্ট। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে দিতে হবে। প্রফিট এন্ড এই অ্যামাউন্টটা কিভাবে পাইলাম, এই অ্যামাউন্টটার ক্যালকুলেশন সরাসরি করা যায় না, এই অ্যামাউন্টটার ক্যালকুলেশন লেজার থেকে করে আসে। লেজার থেকে করার পরে যে অ্যামাউন্ট আসে ওই অ্যামাউন্টটা এখানে বসে। এই যে দেখো, কনসাইনমেন্ট টু দিল্লি অ্যাকাউন্টে তোমার লেজারটা করে আসতে হবে। লেজার করার পরে তোমার প্রফিট হোক আর লস হোক, যেটাই হোক না কেন, সেটাই হচ্ছে সেই অ্যামাউন্টটাই হচ্ছে এখানে চলে আসবে। হ্যাঁ, বুঝা গেছে? এটার ক্যালকুলেশনটা আমাদের লেজার থেকে করে আসতে হবে, লেজার ছাড়া সরাসরি এই ক্যালকুলেশনটা করা যায় না। এরপরে দেখো, এই যে কনসাইনি কি করবে, কনসাইনি হচ্ছে এই টাকাটা 25,000 টাকা, কনসাইনি 25,000 টাকার যে পণ্য সেল করছিল, এই 25,000 টাকার পণ্যটাকে সে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। কনসাইনি হচ্ছে এই 25,000 টাকা যে সে সেল করলো, এই 25,000 টাকা ট্রেডিং হিসেবে দেখায় দিবে। বুঝা গেছে? আচ্ছা, এটা জটিল আছে, অনেক জটিল আছে, আমারও অনেক বিষয় ক্লিয়ার নাই এই চ্যাপ্টারটাতে। এই জন্য হচ্ছে আমি এরকম এত গভীর প্রশ্ন করলে এখান থেকে অ্যানসার দিতেও পারবো না, আমরা গভীর কোশ্চেন করতে পারবো না, কারণ হচ্ছে আমার নিজেরই ক্লিয়ার নাই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা বেশ ঝামেলাপূর্ণ চ্যাপ্টার। আসলে এই চ্যাপ্টার করে পরীক্ষায় গেলে দিলে 1 ঘন্টা লাগবে। ঠিক আছে, আচ্ছা, এটা তো বুঝতে দুই সিরিয়াস লাইন বলতেছে কঠিন, তাহলে আসলে কঠিন না। হ্যাঁ, রাজনীতি চলতেছে এই জায়গায়। বুঝি নাই। আলামিন কি বললা? হ্যালো হ্যালো হ্যালো, কথা কয় নাকি পোলাপান? ডিসকানেক্টেড হয়ে গেলাম নাকি? এ রুবেল, রুবেল, আমি ডিসকানেক্টেড হয়ে গেছি নাকি? কথা কয় নাকি কেউ? আলামিনের তুমি বলো। আমার চলে আসে। আসছে 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 আসছে। এইভাবে হারাই গেলে হবে? নেট চলে গেছিল। এখন কি আসছে? হ্যাঁ আসছে। এই পিডিএফ আসে নাই, পিডিএফ আসে নাই। পিডিএফ তো আসবে না, পিডিএফ চলে গেছে না। আচ্ছা দাও। এঙ্কার মতো নাকি দেখা দেখা যায়? দেখা যায়। হ্যাঁ, বড় করো। আমরা যে যার বইতে জার্নাল করলাম তার নাম হচ্ছে কনসাইনর। কনসাইনরের বইতে কিন্তু আমরা এতক্ষণ জার্নাল করলাম, এখন হচ্ছে কনসাইনির বইতে জার্নাল দিতে হবে। যার কাছে পণ্যটা পাঠাইছি সে তার বইতে কিভাবে ট্রিটমেন্ট করবে এটা দেখবো। এখানে যে লেজার তো পারবা। হ্যাঁ বলো। লাস্ট জার্নাল একটু বলতে লাস্টের
লাস্টেরটা হচ্ছে ওই যে সে 15,000 টাকা 25,000 টাকা সেল করছিল না, এই 25,000 টাকাকে ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। এখানে কোনো সমন্বয় টমন্বয় না, যত টাকা সেল করবে পুরো টাকাটাই হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, বুঝছো? সমন্বয় তো আমরা আগে করেই আসছি, সে যত টাকা সেল করছিল এটার সাথে যা আছে যত সমন্বয় সব করে আসছি। লাস্টের যে জার্নালটা হবে যত টাকা সেল করবে ওই সেলের অ্যামাউন্টটাকে ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। হ্যালো, হ্যাঁ শুনতেছি, কই গেছিল আবার? আরে ডিসকানেক্টেড হয়ে যায় বারবার, নেটের খুব বাজে অবস্থা। সবাই কি আছে না ঘুমিয়ে গেছে? হ্যাঁ আছে আছে, সবাই আছে। আছে তোমারে খুঁজতেছে। আচ্ছা শেষ করে দিব, আর কন্টিনিউ করা সম্ভব না, নেট খুব ঝামেলা করতেছে। সবাই দেখা 1 যায় স্ক্রিন ঘন্টায়। দেখা যায়? হ্যাঁ দেখা যায়। না দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা, স্ক্রিন যদি দেখা যায়। আমরা এতক্ষণ আব্দুল্লাহ যেটা বলতেছিলাম, মানে আমরা এর আগে তো সমন্বয় করে আসছি, কত টাকা সেল করতে এটার কত টাকা খরচ টরচ যাবতীয় সমন্বয় করে আসছি। ট্রেডিং অ্যাকাউন্টে যখন ট্রান্সফার করা হবে তখন যত টাকা সেল হবে পুরো সেল অ্যামাউন্টটাই ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, তো আব্দুল্লাহ, হুম হুম যখন হচ্ছে বুঝতে পারছি। ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে কোনো সমন্বয় টমন্বয় এখানে দেখা হয় না, সরাসরি টোটাল সেল অ্যামাউন্টটাকেই ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। গুডস সেন্ট অন কনসাইনমেন্ট যেটা আমাদের ক্রেডিট ছিল না, ট্রান্সফার করা মানে এটা ডেবিট হয়ে যাবে, ট্রেডিং অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট। ডেবিট হয়। এরপরে এরপরে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম, এরপর এতক্ষণ পর্যন্ত আমরা কনসাইনরের বইতে জার্নাল দিছি। এখন হচ্ছে জার্নালটা কার বইয়ে দিব? কনসাইনির বইতে। কনসাইনির বইতে আমরা কিভাবে জার্নাল দিব? তো কনসাইনি তার বইতে এই ব্যাপারগুলোকে কিভাবে রেকর্ড করবে। তো কনসাইনি যে প্রথমে 10,000 টাকা একটু দিছিল, বড় করো নাইম, একটু বড় করো। জুম করো, জুম। দেখা যায়? বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ বোঝা যায়, হ্যাঁ। এখন বোঝা যায়। বেশি বড় করলে হচ্ছে মানে লেখা অল্প অল্প লেখা আসে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কনসাইনির কি ঘটনাগুলো ঘটছিল এগুলো আমরা একটু দেখে আসি, আবার একটু রিপিট করে আসি। কনসাইনি কি করছিল? কনসাইনি প্রথমে যে ঘটনাটা ঘটাইছে সেটা হচ্ছে সে 10,000 টাকা অ্যাডভান্স দিছে, তাই না? হুম তারপরে কি হুম। করছে? 10,000 টাকা অ্যাডভান্স খরচ। দিছে, আবার 1200 টাকা সে খরচ করে দিছে, আবার সে হচ্ছে কমিশন পাবে। কনসাইনির কিন্তু এই ব্যাপারগুলাই, কনসাইনারের মতো এত বিশদ ব্যাপার নিয়ে তার মাথা ঘামানোর প্রয়োজন নয়। সে মাথা ঘামাবে কি নিয়ে? সে হচ্ছে কত টাকা অ্যাডভান্স দিছে, সে কত টাকা কনসাইনারের খরচ করে দিছে, কত টাকা সে কমিশন পাবে, এবং ফাইনালি সে কনসাইনিকে কত টাকা ফেরত দিবে। হ্যাঁ, আর সে কত টাকা সেল করছে, এইগুলোই তার কনসিডারেশনের ব্যাপার। এর চেয়ে বেশি সে কিছু কিন্তু মাথায় রাখবে না। এখানে জার্নাল মাত্র অল্প কিছু জার্নাল, মাত্র 4-5-6টা জার্নাল, কিছু কিছু ক্ষেত্রে 2-3-4টা জার্নাল হয়। প্রথমে সে কি করবে? সে 10,000 টাকা যে অ্যাডভান্স দিছিল এই অ্যাডভান্সের জার্নালটা দিবে। স্বস্তিক লিমিটেডকে ডেবিট করবে, ব্যাংক অ্যাকাউন্টকে ক্রেডিট করবে। হুম, তো স্বস্তিক লিমিটেডকে সে ডেবিট করে দিল, ব্যাংকে ক্রেডিট করে দিল। আবার হচ্ছে সে যখন খরচ করছে তখনও সে একই রকমের জার্নাল দিবে। সে স্বস্তিক লিমিটেডের জন্য খরচ করছে, তাহলে স্বস্তিক লিমিটেড ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আবার হচ্ছে স্বস্তিক লিমিটেডের পণ্য বিক্রি করে দিছে, তাই না? পণ্য বিক্রি করে দিছে মানে তাহলে স্বস্তিক লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট হবে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে। স্বস্তিক লিমিটেডের জন্য পণ্য সেল করছে। আবার সে স্বস্তিক লিমিটেডের কাছ থেকে কমিশন পাবে, স্বস্তিক লিমিটেড ডেবিট হবে, কমিশন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আবার হচ্ছে বিং অ্যামাউন্ট ডিউ অন স্বস্তিক লিমিটেড, স্বস্তিক লিমিটেডকে সে যখন ফাইনালি টাকাটা পেমেন্ট করবে, সে ফাইনালি পেমেন্ট করছিল 12,250 টাকা, মানে যাবতীয় খরচাদি মানে হিসাব নিকাশ করার পরে সে ফাইনালি ফেরত দিয়েছে কত? 12,250 টাকা। তো এই 12,250 এই নাই, হ্যাঁ 30 তারিখেরটা তো বুঝি নাই। 30 তারিখ 30 কোনটা? উপরেরটা, প্রথম 30। হ্যাঁ প্রথম 30 স্বস্তিক লিমিটেডের জন্য সে পণ্য সেল করছে। সে পণ্য সেল করছে না, নগদ টাকায় সেল করছে। কার অ্যাকাউন্টকে সে সে তো ব্যাংকের মাধ্যমে সে সেল করে টাকাটা ব্যাংকের মাধ্যমে পেয়েছে, এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কিন্তু এই টাকাটা তো তার না, কার টাকাটা? কার? স্বস্তিক লিমিটেডের। স্বস্তিকে স্বস্তিক লাইবিলিটি। লিমিটেডকে ক্রেডিট করে দিবে।
আর কমিশন সে কার কাছ থেকে পাবে? স্বস্তিক লিমিটেডের কাছ থেকে পাবে। তাহলে স্বস্তিক লিমিটেড হবে ডেবিট কমিশন। রিসিভেবল। আবার স্বস্তিক লিমিটেড, এখানে দেখো স্বস্তিক লিমিটেডের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা দিয়ে দিছে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে, আর ডেবিট হবে স্বস্তিক লিমিটেড। স্বস্তিক লিমিটেডকে টাকা দিছে। এই টাকাটা কোন টাকা? সে ফাইনালি যে টাকাটা হচ্ছে কাকে ইয়াকে স্বস্তিক লিমিটেডকে দিছে, সমস্ত খরচাদি মিটমাট করার পরে, মানে যাবতীয় কিছু সমন্বয় করার পরে যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটার জার্নাল এটা হবে। বুঝা গেছে? কোন ক্যালকুলেশন রিপিট করতে হলে বলো, কোন ক্যালকুলেশন যদি রিপিট করতে হয়। জার্নাল গুলো পারবা, কিন্তু মানে এটা জার্নালের মোটামুটি ভিতরে, ভালোই বুঝতে পারছি। জার্নালের ভিতরের ক্যালকুলেশন গুলো। হ্যালো, আচ্ছা, সবার শেষে যে হয়েছিল 12,350, এটা ক্যালকুলেশনটা একটু আরেকবার দেখা দেখি। আচ্ছা 12,350, এই যে এটা তো, সবার শেষে এই যে এটা 12,350। দেখো আমি সেল করছিলাম কনসাইনির অ্যাকাউন্টে সবার শেষে যে একটা হয়েছিল জার্নালের এই যে কনসাইনির অ্যাকাউন্টে যেটা দিছো এটা তো এই হিসাবটাই। কনসাইনারের অ্যাকাউন্টে এই হিসাব, আর কনসাইনির অ্যাকাউন্টে একই হিসাব। এটা তো আর নতুন করে ক্যালকুলেট করার দরকার নাই তোমার। মানে হচ্ছে কনসাইনারের বইতে এখানে যে জার্নালটা দিচ্ছ তুমি, এখানের যে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটাই চলে যাবে। নতুন করে তোমার ক্যালকুলেশন। বুঝতে পারছি। আর কোনো ক্যালকুলেশন না, যথেষ্ট বোঝা হয়েছে। এটা মনে করো প্র্যাকটিস করতে হবে, তাছাড়া হবে না। প্র্যাকটিস করতে হবে তোমাদের। আচ্ছা, লিজিং দেখাবো আজকে না বাদ দিব? আচ্ছা দেখ ভাই, 1 ঘন্টা হয়েছে। না বুঝছো, এত হ্যাঁ নাইম, হ্যাঁ নাইম মামা, আচ্ছা রেকর্ডিংটা স্টপ করি, দাঁড়াও কথা বলবো রেকর্ডিংটা। হ্যাঁ, আচ্ছা।